ওয়েলকাম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা কেমিস্ট্রির যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ম্যাটার। ঠিক আছে, তাহলে দেরি না করে শুরু করা যাক। চলো, প্রথমে স্টার্ট করার আগে আমরা দেখে নেব যে আজকে আমরা কি কি পড়তে চলেছি। দেখো, প্রথমে আমরা দেখবো হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তারপরে আমরা দেখবো অ্যাটমস, মলিকুলস অ্যান্ড আয়ন্স কী জিনিস এগুলো আমরা দেখবো। তারপরে দেখবো তোমার ক্লাসিফিকেশন অফ ম্যাটার্স, ম্যাটারের ক্লাসিফিকেশন। তারপরে চেঞ্জ অফ স্টেট, ঠিক আছে, সলিড, লিকুইড, গ্যাস। ঠিক আছে, এক্সোথার্মিক অ্যান্ড এন্ডোথার্মিক প্রসেস, মিক্সচার। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ কম্পাউন্ড, বিভিন্ন কম্পাউন্ডের ক্লাসিফিকেশন, ইউজেস অফ সাম কম্পাউন্ড মানে তাদের ইউজ, আর হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারে WBCS এ কী কী কোশ্চেন আসছে সেগুলো আমরা দেখবো। ঠিক আছে, চলো প্রথমে দেখো, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাটমস, মলিকুলস অ্যান্ড আয়ন্স কী জিনিস। ঠিক আছে, প্রথমে দেখো অ্যাটমস কারা। অ্যাটমস হচ্ছে একটা এলিমেন্টের সব থেকে ছোট যে পার্টিকেল থাকে সেটা হচ্ছে তোমার অ্যাটম। ঠিক আছে, যেটা হচ্ছে কি কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে, এবং নিজে স্বাধীনভাবে থাকতে পারে, তাদেরকে আমরা বলে থাকি অ্যাটম। যেমন কি ধরো এটা একটা হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, তেমনভাবে এটা হচ্ছে কি Ag সিলভার। ঠিক আছে, এটা কি Mg ম্যাগনেসিয়াম। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার এক একটা অ্যাটমস। এবার কি হচ্ছে দুটো অ্যাটমস পরস্পরের সঙ্গে যখন যুক্ত হচ্ছে, ঠিক আছে, তার একটা রেশিও হয়, যে কোনো রেশিওতে, ধরো 2:1 হতে পারে, 1:3 হতে পারে। ঠিক আছে, যখন তারা যুক্ত হচ্ছে তখন কি তৈরি হচ্ছে, তখন মলিকুলস তৈরি হচ্ছে। যেমন দেখো দুটো হাইড্রোজেন যদি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে কি হচ্ছে একটা H2 এটা তৈরি হচ্ছে তোমার, এটা একটা মলিকুলস। ঠিক আছে, তেমন ধরো দুটো অক্সিজেন যুক্ত হয়ে কি হচ্ছে O2। ঠিক আছে, এরকম ভাবে ধরো চারটে ফসফরাস P4, এটা একটা মলিকুলস। তাহলে কি হচ্ছে অ্যাটমস হচ্ছে কি সিঙ্গেল ভাবে যখন থাকছে তখন অ্যাটমস, আর যখন অ্যাটমস একটা রেশিওতে যুক্ত হচ্ছে তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে মলিকুলস। এবার কি হচ্ছে, এবার আমরা দেখবো হচ্ছে তোমার আয়ন্স। ঠিক আছে, আয়ন্স কি, আয়ন্স হচ্ছে যখন তোমার এই ধরো যে জিনিসটা তৈরি হলো, এ যখন কোনো তার মধ্যে ইলেকট্রন ছেড়ে দেবে বা ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হচ্ছে এর মধ্যে একটা চার্জ তৈরি হচ্ছে। চার্জ তৈরি হওয়ার ফলে কি হচ্ছে তার মধ্যে একটা পজিটিভ ধনাত্মক বা নেগেটিভ ঋণাত্মক কণায় পরিণত হচ্ছে, তখন সেটা হচ্ছে কি আয়ন্স। তাহলে পজিটিভ যখন হবে তাকে আমরা কি বলবো, ক্যাটায়ন্স, আর যখন নেগেটিভ হবে তখন তাকে আমরা কি বলবো, অ্যানায়ন্স। যেমন তোমার ধরো Mg। ঠিক আছে, Mg থেকে ধরো কি হচ্ছে Mg2+, কখন তৈরি হচ্ছে, যখন ও দুটো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। ঠিক আছে, আমার কাছে ইলেকট্রন ছিল, আমি দুটো ইলেকট্রন ছেড়ে দিলাম, তাহলে আমার মধ্যে কি হচ্ছে দুটো ভ্যাকেন্ট জিনিস তৈরি হচ্ছে, তাকে আমরা কি বলবো 2+, এটা হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে, একইভাবে কি হচ্ছে ধরো ক্লোরিন আছে, ক্লোরিন কি হচ্ছে ধরো একটা ইলেকট্রন নিয়ে নিল, তাহলে কি হচ্ছে আমার মধ্যে ঋণাত্মক জিনিস বেশি চলে এলো, আমি ক্লোরিন, আমি ইলেকট্রন নিয়ে নিলাম, আমার মধ্যে ইলেকট্রন বেশি চলে এলো, তাহলে আমি কি তৈরি হচ্ছে Cl-। বোঝা গেল? তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ক্যাটায়ন, আর এটা কি, এটা হচ্ছে একটা অ্যানায়ন। বোঝা গেল? এটা অ্যানায়ন আর এটা হচ্ছে তোমার ক্যাটায়ন। তাহলে আমরা কি দেখলাম, অ্যাটমস, মলিকুলস আর তোমার আয়ন্স। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখবো কি ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ঠিক আছে, কি বলছে যে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট, মানে ফিজিক্যাল স্টেটের উপর যদি ভিত্তি করে আমরা ভাগ করি, তাহলে আমরা কি দেখবো, ম্যাটারকে 3 ভাগে ভাগ করা যায়, সলিড, লিকুইড আর তোমার গ্যাস। ঠিক আছে, 3 ভাগে ভাগ করা যায়, সলিড, লিকুইড আর গ্যাস। এবার প্রশ্ন আসবে স্যার সলিড কি, লিকুইড কি আর গ্যাস কি। ঠিক আছে, সলিড দেখো যখন কোনো একটা জিনিস এরকম কম্প্যাক্ট অবস্থায় থাকে রিজিড ভাবে, তখন সেটা হচ্ছে সলিড। এদের মধ্যে কি, এদের মধ্যে কণাগুলোর মধ্যে দেখো বেশি গ্যাপ নেই। ঠিক আছে, তারা কি কম্প্যাক্ট ভাবে আছে। এরপর কি এর থেকে যদি কম কম্প্যাক্ট হয়, একটু হালকা ভাবে যদি ছাড়া পায়, তাহলে তখন তৈরি হবে কি লিকুইড। এবার কি হচ্ছে যখন তুমি সলিডে এনার্জি দিচ্ছ, এনার্জি দিলে এটা তৈরি হচ্ছে কি লিকুইড। লিকুইডকে আবার যদি এনার্জি দাও তাহলে সেটা কি তৈরি হবে, গ্যাস তৈরি হবে। ঠিক আছে, গ্যাস মানে কি, গ্যাস মানে হচ্ছে ফাঁকা, মানে এই ঘরে ধরো গ্যাস আছে, গ্যাস মলিকুল, তাহলে কি হচ্ছে এরা দৌড়ে বেড়ানোর জন্য এনাফ স্পেস আছে, যেটা লিকুইডের মধ্যে কম আর সলিডের মধ্যে একবারেই থাকে না প্রায়। ঠিক আছে, একইভাবে ধরো এনার্জি দিলে আমরা কি সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস। এনার্জি মানে বোঝো তো, যেমন হচ্ছে ধরো বরফ আছে, ঠিক আছে, বরফের মধ্যে তুমি কি করছো, প্রেসার দিচ্ছ, বা বরফের মধ্যে তুমি হিট দিচ্ছ, এটা একটা এনার্জি। এবার কি হচ্ছে হিট দেওয়ার ফলে বরফ থেকে কি হচ্ছে জল তৈরি হচ্ছে, আবার জলে ধরো তুমি হিট দিচ্ছ, তাহলে কি হচ্ছে জলীয় বাষ্প, ভেপার হয়ে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে কি গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে কি অ্যাড এনার্জি, মানে এনার্জি অ্যাড করলে তোমার অবস্থার পরিবর্তন হচ্ছে। একইভাবে যদি তুমি এনার্জি ফিরিয়ে নাও, মানে এনার্জি নিয়ে নাও, তাহলে কি হচ্ছে গ্যাস থেকে ফার্স্টে লিকুইড হবে, লিকুইড থেকে কি হচ্ছে সলিড তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে আমরা কি দেখলাম যে ম্যাটারের ক্লাসিফিকেশন বেস অন দ্য ফিজিক্যাল স্টেট, কি সেটা হচ্ছে কি সলিড, লিকুইড আর হচ্ছে তোমার গ্যাস। বোঝা গেল? এবার দেখো এখানে একটা চার্টের মাধ্যমে দেখানো হয়েছে এটা। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ম্যাটার,
একে প্রথমে দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে ফিজিক্যাল, একটু আগে যেটা দেখলাম, আর হচ্ছে তোমার কেমিক্যাল। ঠিক আছে, ফিজিক্যাল কি সলিড, লিকুইড আর হচ্ছে তোমার গ্যাস। ঠিক আছে, সলিড, লিকুইড আর গ্যাস। এবার সলিডের আবার দুটো ভাগ হয়, ক্রিস্টালাইন আর হচ্ছে তোমার অ্যামারফাস। এবার মনে প্রশ্ন আসবে যে স্যার ক্রিস্টালাইন কাকে বলবো আর অ্যামারফাস কাকে বলবো। ঠিক আছে, ধরো তুমি ইট সাজিয়েছো, ঠিক আছে, ইট সাজিয়েছো, ইটটা হচ্ছে ধরো খুব সুসংগতভাবে তুমি সাজিয়েছো, এটাকে বলবো আমরা ক্রিস্টালাইন, মানে খুব পরিপূর্ণ অবস্থায় আছে এবং খুব সাজানো গোছানো ভাবে আছে, এটা হচ্ছে ক্রিস্টালাইন। অ্যামারফাস হলে কি হবে, অ্যামারফাস হলে ধরো এরকম ভাবে থাকবে, মানে তার মধ্যে এরকম ফাঁকা ফাঁকা এরকম জিনিস থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যামারফাস। অনেকে দাঁত দেখো না, দাঁত খুব সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, কোনো গ্যাপ থাকে না দাঁতের মধ্যে, তাদেরকে কি বলবো, ক্রিস্টালাইন দাঁত। মানে আমি এক্সাম্পল বলছি, অনেকে দেখবে ফোকলা দাঁত ফাঁকা ফাঁকা থাকে, তাহলে কি ওটা হচ্ছে অ্যামারফাস। ঠিক আছে, বোঝা গেল, এটা হচ্ছে কি ক্রিস্টালাইন আর অ্যামারফাস। ঠিক আছে, এটা হচ্ছে সলিডের দুটো হচ্ছে আমরা সলিডকে ভাগ করি, ক্রিস্টালাইন স্ট্রাকচার, এটা হচ্ছে অ্যামারফাস স্ট্রাকচার। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে তোমার কেমিক্যাল ক্লাসিফিকেশন। এটা কি, একটা হচ্ছে তোমার মিক্সচার, একটা হচ্ছে পিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স মানে জানো তো সেই জিনিসটা পিওর, মানে ধরো তুমি জল নিয়েছো, জলটা হচ্ছে তোমার পিওর জল। ঠিক আছে, আর মিক্সচার মানে কি, ধরো তার মধ্যে তুমি লবণ মিশিয়ে দিয়েছো, লেবু মিশিয়ে দিয়েছো, সেটা হচ্ছে কি মিক্সচার। বুঝতে পারো, তাহলে পিওর সাবস্টেন্স আর হচ্ছে মিক্সচার। মিক্সচার আবার দু রকমের, একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হেটেরোজিনিয়াস। ঠিক আছে, আর একটা কি হচ্ছে পিওর সাবস্টেন্স আবার দু রকমের, একটা হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে কম্পাউন্ড। এলিমেন্ট কি, মেটাল, নন মেটাল, আর একটা হয় তোমার মেটালয়েড। ঠিক আছে, মেটাল মানে কি ধাতু, অধাতু আর ধাতু কল্প যাকে আমরা বলি সেটা। কম্পাউন্ড কি, একটা হচ্ছে তোমার ইনঅর্গানিক, একটা হচ্ছে তোমার অর্গানিক। ঠিক আছে, কম্পাউন্ড দু রকমের, একটা ইনঅর্গানিক, একটা হচ্ছে অর্গানিক। ঠিক আছে, তাহলে এটা আমরা কি দেখলাম, পুরো একটা চার্টের মাধ্যমে দেখলাম যে আমরা ম্যাটারকে কিভাবে ভাগ করে থাকি, ক্লাসিফিকেশন কিভাবে করে থাকি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা ফিজিক্যাল প্রপার্টি দেখবো। এই যে আমরা বললাম না সলিড, লিকুইড, গ্যাস, এটা তোমার ফিজিক্যাল প্রপার্টি দেখবো। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে কি প্রপার্টি দেখবো। ঠিক আছে, মাস। দেখো সলিডের একটা ডেফিনিট মাস থাকে, লিকুইডেরও থাকে, গ্যাসেরও থাকে। ঠিক আছে, এবার কি শেপ, শেপ মানে হচ্ছে তার আকার। ঠিক আছে, সলিডের একটা ডেফিনিট শেপ, ধরো একটা ইট, ইটটা কি, ইটটা হচ্ছে একটা রেক্টাঙ্গল। ঠিক আছে, রেক্টাঙ্গেল। ঠিক আছে, কিন্তু লিকুইডের কোনো তুমি দেখবে শেপ হয় না, তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। ঠিক আছে, তুমি জলকে যদি একটা বাটিতে রাখো, বাটির আকার ধারণ করবে, তুমি যদি বিকারে রাখো, বিকারের আকার, বালতিতে রাখলে বালতির আকার ধারণ করবে। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাস তুমি যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শেপ। ভলিউম, ভলিউম কি হচ্ছে, সলিডের ভলিউম হচ্ছে ডেফিনিট। ঠিক আছে, লিকুইডের ডেফিনিট, কিন্তু গ্যাসের কোনো নির্দিষ্ট ভলিউম থাকে না, সেটা ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম, মাস, শেপ আর তোমার ভলিউম। এরপর আমরা কি দেখবো, কম্প্রেসিবিলিটি। কম্প্রেসিবিলিটি মানে কম্প্রেস, বোঝো তো, কম্প্রেস মানে হচ্ছে কোনো জিনিসকে কম্প্রেস করা, মানে চাপ দিয়ে প্রেসারাইজ করা। ঠিক আছে, সলিডের ক্ষেত্রে এটা পসিবল নয়, কারণ কি, ধরো তুমি একটা এরকম জারের মধ্যে তুমি একটা কিছু সলিড রেখেছো। ঠিক আছে, এবার এখানে কি তুমি একটা এরকম পিস্টন টাইপের রেখেছো, যার উপর থেকে তুমি প্রেসার দিচ্ছ। তাহলে এখানে যদি তোমার সলিড জিনিস থাকে, তাহলে তুমি কি এটা প্রেসার দিয়ে তুমি এটাকে নামাতে পারবে, নামাতে পারবে না, তাই তো। তাহলে কি হচ্ছে, এটা তোমার, আমরা কি বলবো, এটা হচ্ছে কম্প্রেসিবিলিটি করা সম্ভব নয়, নট পসিবল। কিন্তু লিকুইডের ক্ষেত্রে কি হয়, লিকুইডের ক্ষেত্রে হয়, মানে লিকুইডের ক্ষেত্রেও করা সম্ভব নয়, কিন্তু হচ্ছে অল্প পরিমাণ, মানে সামান্য 0.1%, অল্প হলেও মানে একটু নামে। ঠিক আছে, যেটাকে আমরা প্রায় নেগলিজিবল বলতে পারি। ঠিক আছে, কিন্তু গ্যাসের ক্ষেত্রে হয় কি, হাই কম্প্রেসিবিলিটি, মানে গ্যাসের ক্ষেত্রে তুমি এটা ওঠানামা করতে পারো। ঠিক আছে, দেখবে একটা জিনিস পড়বে তোমরা, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, ওখানে কি হয় দেখবে, তুমি যখন প্রেসার, বয়েলের সূত্র নিয়ে প্রেসার প্রপোর্শনাল টু 1/v, মানে তুমি যদি প্রেসার বাড়াও তাহলে ভলিউম কমে যাবে, ভলিউম বাড়ালে প্রেসার কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি হচ্ছে, কম্প্রেসিবিলিটি দেখলাম যে গ্যাসের, সলিডের ক্ষেত্রে সম্ভব নয়, লিকুইডের ক্ষেত্রে অলমোস্ট নেগলিজিবল, আর গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে, হাইলি কম্প্রেসিবল। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা কি দেখবো, ফ্লুইডিটি। ঠিক আছে, ফ্লুইডিটি কি বলছে, সলিডের ক্ষেত্রে পসিবল না। ঠিক আছে, লিকুইডের ক্ষেত্রে লিকুইড ফ্লো করতে পারে, তাই তো, কারণ তুমি লিকুইড যদি রেখে দাও, ধরো তুমি একটা এরকম জায়গায় লিকুইড রেখেছো, তাহলে কি হচ্ছে, লিকুইডটা এখানে ফ্লো করবে। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রেও তাই, গ্যাস ফ্লো করতে পারে। ঠিক আছে, এরপর কি দেখবো, রিজিডিটি। রিজিডিটি মানে কি, রিজিড মানে হচ্ছে কোনো জিনিসের, তাকে কি বলবো, কম্প্যাক্টনেসকে রিজিডিটি বলা হয়। ঠিক আছে, সবাই জানো সলিড হচ্ছে হাই রিজিড। ঠিক আছে, হাইলি রিজিড, লিকুইড তার থেকে কম। গ্যাসের ক্ষেত্রে গ্যাস কোনো রিজিড না, কারণ তুমি যে পাত্রে রাখবে সেখানে তুমি চাপ, ধরো বেলুন, ঠিক আছে, বেলুনের মধ্যে তুমি গ্যাস রেখেছো, তাহলে কি বেলুনকে তুমি টিপতে, মানে যেদিকে খুশি তুমি বেলুনে আকার দিতে পারবে। ঠিক আছে, বেলুনের মধ্যে যেদিকে খুশি আকার দিতে পারবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে এটা কি, এটা নট রিজিড।
এরপর কি দেখবে ডিফিউশন। ডিফিউশন কি, সলিডের ক্ষেত্রে স্লো হয়, লিকুইডের ক্ষেত্রে ফাস্ট, আর গ্যাসের ক্ষেত্রে ভেরি ফাস্ট হয়ে থাকে। ঠিক আছে, এবার দেখো স্পেস বিটুইন পার্টিকেল। তোমাকে প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম যেখানে হচ্ছে কি সলিডের পার্টিকেলগুলো খুব কাছাকাছি থাকে, একসঙ্গে অবস্থায় থাকে, তাহলে এটা কি মোস্ট ক্লোজলি প্যাকড, মানে খুব কাছাকাছি করে তাকে বলে মোস্ট ক্লোজলি প্যাকড। লিকুইডের ক্ষেত্রে কি হয়, লেস ক্লোজলি প্যাকড, মানে হচ্ছে এদের মধ্যে সলিডের মতো অত কাছাকাছি থাকে না, লেস মানে তার থেকে কম ক্লোজলি প্যাকড। আর গ্যাসের ক্ষেত্রে হচ্ছে সব থেকে কম, মানে গ্যাসের ক্ষেত্রে কি হয়, তুমি যেখানে গ্যাসটা রেখেছো তার যে পার্টিকেলটা সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে বেড়ায়। ঠিক আছে, সেজন্য বলে কি লিস্ট ক্লোজলি প্যাকড, মানে তারা কাছাকাছি থাকে না। এরপর দেখো ইন্টার পার্টিকেল ফোর্স, মানে হচ্ছে ধরো একটা সলিড আছে, সলিডের মধ্যে যে পার্টিকেল আছে এই পার্টিকেলের মধ্যে ইন্টার পার্টিকেল ফোর্স, ফোর্সটা কেমন হবে, ইন্টার পার্টিকেল ফোর্স হচ্ছে স্ট্রংগেস্ট সলিডের ক্ষেত্রে। ঠিক আছে, লিকুইডের ক্ষেত্রে কি স্লাইটলি উইকার দেন সলিড, মানে সলিডের থেকে কম। আর গ্যাসের ক্ষেত্রে কি হয়, নেগলিজিবল, গ্যাসের ক্ষেত্রে কোনো এরকম তোমার ইন্টার পার্টিকেল ফোর্স কাজ করে না। বোঝা গেল? তাহলে এটা আমরা কি দেখলাম, এটা হচ্ছে একটা ফিজিক্যাল প্রপার্টি পুরো, যে সলিড লিকুইড গ্যাসকে আমরা কিভাবে আলাদা করব বা তাদের কি কি প্রপার্টি আছে, ঠিক আছে, সেটা আমরা দেখলাম। এবার দেখো আমরা এবার যে এই যে অবস্থার পরিবর্তন দেখবো। ঠিক আছে, স্টেট চেঞ্জ। দেখো প্রথমে কি দেখবো আমরা, সলিড, সলিড থেকে যদি লিকুইড হয়। ঠিক আছে, সলিড মানে কি, ধরো আইস, আইস থেকে আমরা কি দেখবো, ওয়াটার। তাহলে এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার সলিড থেকে লিকুইড হচ্ছে। সলিড থেকে লিকুইড হলে একে আমরা কি বলি, মেল্টিং। ঠিক আছে, মেল্টিং বলা হয়, মনে রাখবে। ঠিক আছে, এটা পরীক্ষায় আছে, সলিড থেকে লিকুইড মানে কি, মেল্টিং। ঠিক আছে, এবার দেখো লিকুইড থেকে গ্যাস মানে কি করছো, ধরো তুমি ওয়াটার আছে, ওয়াটার থেকে তুমি ভেপারে নিয়ে যাচ্ছ, ওয়াটার থেকে গ্যাস। ঠিক আছে, লিকুইড থেকে গ্যাস, একে আমরা কি বলবো, ভেপোরাইজেশন। বোঝা গেল? একে আমরা কি বলবো, ভেপোরাইজেশন। তাহলে প্রথমে কি আমরা কি দেখলাম, মেল্ট হবে, তারপরে কি হচ্ছে, ভেপোরাইজেশন হচ্ছে। এবার দেখো, এবার আমরা পিছনে আসছি। হ্যাঁ, লিকুইড থেকে সলিড, লিকুইড থেকে সলিড আসলে তাকে আমরা কি বলি, ফ্রিজিং। ঠিক আছে, তুমি কি হচ্ছে, তুমি একটা জলের বোতলের মধ্যে জল পুরে সেটাকে ফ্রিজে রেখে দিচ্ছ, সেটা কি হচ্ছে, বরফ তৈরি হচ্ছে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ফ্রিজিং। ঠিক আছে, এবার দেখো এবার কি হচ্ছে, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাসে গেছিলাম, কি বলেছিলাম, ভেপোরাইজেশন। তাহলে গ্যাস থেকে লিকুইডে গেলে তাকে আমরা বলি কনডেনসেশন। ঠিক আছে, এই যে দেখবে ফ্রিজ থেকে কোনো জিনিস বার করে যখন আমরা এরকম রেখে দিই তখন তার বোতলের গায়ে এরকম তুমি জলকণা দেখতে পাবে, সেটা কি হয় মেনলি, সেটা হচ্ছে তোমার কনডেন্স হয়। ঠিক আছে, কনডেনসেশন। ঠিক আছে, এবার দেখো গ্যাস থেকে সলিড, এটা আমরা কি দেখলাম আগেরটায়, গ্যাস থেকে লিকুইড, এটা বাদ চলে গেছে। সলিড থেকে গ্যাস, সলিড থেকে গ্যাসে গেলে আমরা তাকে বলি সাবলিমেশন। ঠিক আছে, ডাইরেক্ট সলিড থেকে গ্যাস, যেমন তোমার আয়োডিন হতে পারে, কর্পূর হতে পারে, এগুলো কি দেখবে তুমি যদি রেখে দাও খোলা জায়গায়, তাহলে এটা কি হচ্ছে, উবে যাচ্ছে। উবে গেলে এটাকে আমরা কি বলবো, তখন সাবলিমেশন, সাবলিমেট হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবলিমেট। এরই অপোজিট হচ্ছে কি, গ্যাস থেকে সলিড, একে বলা হয় ডিপোজিশন। ঠিক আছে, কি বলবো, ডিপোজিশন। বা এটাকে আরেকটা নাম দিতে পারো, সাবলিমেশন বলেছিলাম তো সলিড থেকে গ্যাস, তাহলে গ্যাস থেকে সলিডকে তুমি রিভার্স সাবলিমেশন বলতে পারো। তাহলে এখানে আমরা বলতে পারি ডিপোজিশন বা রিভার্স সাবলিমেশন। বোঝা গেল? তাহলে আমরা দেখে নিলাম যে তোমার অবস্থার পরিবর্তনকে কি বলে, মানে সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, বা তার উল্টোটা, লিকুইড থেকে সলিড, গ্যাস থেকে লিকুইড, সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড। বোঝা গেল? এগুলো হচ্ছে মনে রাখবে, এগুলো হচ্ছে পরীক্ষার মানে 1 নম্বরে কোশ্চেন আছে যেটা, সেটা হচ্ছে অনেক সময় দিয়ে দেয় যে সলিড থেকে গ্যাসে গেলে তাকে কি বলা হয়, ভেপোরাইজেশন, মেল্টিং, ঠিক আছে, ডিপোজিশন, এরকম পরপর অপশন দিয়ে দেবে। ঠিক আছে, সাবলিমেশন। এবার দেখো, এবার আমরা দুটো রিঅ্যাকশন দেখবো, সেটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক প্রসেস আর হচ্ছে তোমার এক্সোথার্মিক প্রসেস। বুঝতে পারবে? দেখো প্রথমে আমরা দেখবো হচ্ছে তোমার এন্ডোথার্মিক প্রসেস। এন্ডোথার্মিক প্রসেস কি বলছে, এন্ডোথার্মিক প্রসেস হচ্ছে এমন একটা রিঅ্যাকশন যেখানে তোমার রিঅ্যাকশন হওয়ার পর রিঅ্যাকশন কি হচ্ছে, সারাউন্ডিংস থেকে তাপ শোষণ করে নেয় এবং রিঅ্যাকশনের পর জিনিসটা ঠান্ডা হয়ে যায়। ধরো তুমি একটা বিকারের মধ্যে রিঅ্যাকশন করলে, ঠিক আছে, সেটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কি হচ্ছে, রিঅ্যাকশনের পর তুমি যখন বিকারের গায়ে বা টেস্ট টিউবের গায়ে হাত দেবে, দেখবে জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো তখন, সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার এন্ডোথার্মিক প্রসেস। ঠিক আছে, যেমন হচ্ছে এই যে ফটোসিনথেসিস, ঠিক আছে, ডিসলভিং সল্ট ইন ওয়াটার। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, এন্ডোথার্মিক রিঅ্যাকশন অ্যাবজর্ব হিট ফ্রম দেয়ার সারাউন্ডিং, যেটা বললাম যে সারাউন্ডিংস থেকে হিটটা কালেক্ট করে নেয়, তার ফলে কি হচ্ছে, কুল ফিল হবে, ঠান্ডা ফিল হবে। ধরো এর মধ্যে ধরো তুমি রিঅ্যাকশনটা করেছো, ঠিক আছে, রিঅ্যাকশন করার পর যখন রিঅ্যাকশনটা হয়ে গেল, প্রোডাক্ট তৈরি হয়ে গেল, দেখবে এর গায়ে তুমি হাত দেবে, দেখবে তোমার ঠান্ডা লাগছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেখো একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখি এন্ডোথার্মিক রিঅ্যাকশন। দেখো এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, এই যে যেটা নিয়েছে ওই যে উপরে, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড।
আর এটা এই যে বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, মানে আরেকটা যেটা নেবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। সবাই দেখো ভালো করে। এটা এমনি একটু জল দিয়ে দিল, ঠিক আছে। এটা হচ্ছে কি এমনি একটু জল দিয়ে দিল এটার উপর, এবার এটার উপরেও রাখবে। এবার কি হচ্ছে যখন ঠান্ডা হয় না কোনো জিনিস তখন সেটা এর সাথে লেগে যায়, দেখবে দুটো বরফ যদি তুমি কাছাকাছি রাখো খানিকক্ষণ পর দুটো বরফ কি হচ্ছে জুড়ে যায়, তাই তো। ওই জন্য এটা করছে যে বিকার যদি এর সাথে লেগে যায়, মানে যদি বিকারটাও তুলছে তার সাথে এই কাঠের পিসটাও উঠছে, তার মানে কি হচ্ছে, তার মানে তোমার এটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে, মানে তার মিডিলের টেম্পারেচার কমে গেছে। দেখো এটা কি, এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। তার মধ্যে কি করেছে ও বেরিয়াম ওইটা মিশিয়ে দিয়েছে, ঠিক আছে, বেরিয়াম হাইড্রোক্সাইডটা দিয়ে। দেখো এটাকে ও স্টার করছে, এটাকে স্টারিং বলা হয়, স্টার করা। স্টার করা মানে সেটাকে তোমার কোনো একটা স্পুন বা কিছু দিয়ে সেটাকে নাড়ানো, ঠিক আছে, স্টার করা বলে কেমিস্ট্রি ভাষায়, স্টারিং। এবার কি হয়েছে, এই রিয়াকশনটা করার পর কি হচ্ছে, এই যে বিকারটা দেখছো তো, এই বিকারটার গাটা ঠান্ডা হয়ে গেছে পুরো, ঠিক আছে, পুরো মানে কি হয়েছে সারাউন্ডিংসের সমস্ত তাপমাত্রা টেনে নিয়েছে, তারপরে পুরো ঠান্ডা হয়ে গেছে। এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলি, এন্ডোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। দেখো এবার এই দেখো এটাও তুলছে, এর সাথে এটা উঠে যাচ্ছে। সে বললাম না দুটো বরফ যদি তুমি একসঙ্গে লাগাও খানিক্ষণ পর কি হয়, তার মিডিলে টেম্পারেচার কমে যাবে বলে দুটো লেগে যায় একসঙ্গে, এটা উঠে যায়। এটাও সেম, এর টেম্পারেচার কম হয়েছে বলে এটা এর সাথে লেগে গেছে, ওই যে জলটা দিয়েছিল না ওই জলটা জন্য দেখো পুরো একসঙ্গে উঠছে। এটা হচ্ছে কি এন্ডোথার্মিক রিয়াকশনের এক্সাম্পল। এবার দেখো ও একটা তোমার থার্মোমিটার দিয়ে সেটাকে দেখছে, ঠিক আছে, এটা আমরা দেখতে পাবো না, টেম্পারেচারটা কমে গেছে, বোঝা গেল। তাহলে এটা কি হলো, এটা একটা তোমার, এটা হচ্ছে একটা তোমার এন্ডোথার্মিক রিয়াকশন আমরা দেখলাম, যেখানে কি হচ্ছে সারাউন্ডিংস এর টেম্পারেচার টেনে নিয়ে রিয়াকশন হওয়ার পর সেই জিনিসটা ঠান্ডা হয়ে গেল। এবার দেখো এবার আমরা যেটা দেখবো সেটা তোমার এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। এক্সোথার্মিক রিয়াকশনটা কি বলছে, এটা এমন একটা রিয়াকশন যে রিয়াকশনটা হয়ে যাওয়ার পর আগেরবার কি দেখলাম যে হিট সব শোষণ হয়ে যায়, এক্ষেত্রে কি হয় হিট রিলিজ করে, ঠিক আছে। হিট রিলিজ করার ফলে কি হয়, হিট রিলিজ করার ফলে কি হয়, টেম্পারেচারটা তুমি ধরো একটা টেস্ট টিউবে বা একটা বিকারে করেছো, তার গায়ে যখন হাত দেবে দেখবে সেটা গরম হয়ে গেছে, বুঝলে, সেটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিয়াকশন, বোঝা গেল। তাহলে হিট রিলিজ করলে তোমার এক্সোথার্মিক, আর হিট যদি শোষণ করে না তাহলে সেটা হচ্ছে তোমার এন্ডোথার্মিক, বোঝা গেল। কি বলছে, আর এক্সোথার্মিক রিয়াকশন ইজ এ কেমিক্যাল রিয়াকশন দ্যাট রিলিজেস হিট অ্যান্ড হ্যাজ এ নেগেটিভ স্ট্যান্ডার্ড এনথালপি। এটা ছেড়ে দাও, এটা হচ্ছে এনথালপি হয় একটা, ঠিক আছে, ডেল্টা এইচ বলে। সেটা কি হয়, এক্সোথার্মিক রিয়াকশনের ক্ষেত্রে নেগেটিভ হয় আর এন্ডোথার্মিক ক্ষেত্রে পজিটিভ হয়, এটা জানার দরকার নেই তোমাদের। যেমন কি হয়, যেমন একটা রিয়াকশন পড়িয়েছিলাম আমি, যেটাতে কি হচ্ছিল ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড থেকে কি হচ্ছিল স্লেক লাইন, CaOH হোল টুয়াইস, ঠিক আছে, কুইক লাইন থেকে স্লেক লাইন। সেখানে কি হয়েছিল, এতটাই হিট তৈরি হয়েছিল যে যে পাত্রে রিয়াকশন করা ছিল সেটা মেল্ট হয়ে গেছিল প্লাস্টিকের, ঠিক আছে, ধোঁয়া উঠছিল, ঠিক আছে। এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলে থাকি, এক্সোথার্মিক রিয়াকশন। একটা রিয়াকশন দেখবো আমরা, দেখলে কি হবে ভালো করে আমরা বুঝতে পারবো জিনিসটা। দেখো দেখো এক্সোথার্মিক রিয়াকশন কি বলছে, লেস স্টেবল, ঠিক আছে, আর লেস স্টেবল থেকে মোর স্টেবলে যাবে, ঠিক আছে, আর এনার্জি হচ্ছে ছেড়ে দেবে, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি গ্লিসারিন, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, এটা হচ্ছে গ্লিসারল, ঠিক আছে, গ্লিসারল যেটা গ্লিসারিন গ্লিসারল, আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। কি কালার হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বেগুনি কালারের, দেখো বেগুনি কালারের জিনিস, এই যে এটা হচ্ছে বেগুনি কালারের, ঠিক আছে, ভায়োলেট, এটা নিয়ে নিল, এটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, KMnO4 যাকে আমরা বলি। এবার এটাকে কি করছে, এটার যেহেতু মানে একটু অ্যামারফাস স্ট্রাকচার ছিল, এটাকে ভেঙে ভেঙে তোমার মানে পুরো ডাস্টে তৈরি করছে, ঠিক আছে। এটাকে বলা হয় মর্টার, কেমিস্ট্রির ভাষায় সাদা জিনিসটাকে বলে মর্টার, যেটাকে আমরা যে কোনো জিনিসকে আমরা ভাঙা চোরা ওর কাজে ব্যবহার করে থাকি, এটাকে বলা হয় মর্টার। আর এর পাশে কি রাখা, এর পাশে এটা হচ্ছে গ্লিসারল, ঠিক আছে।
এই দেখো সে বেগুনি কালার বলছিলাম না, এই যে বেগুনি কালার, ভায়োলেট। এবার এটাকে কি করছে, একটা এরকম পেপার টাইপের কার্ডবোর্ড টাইপের নিয়েছে শক্ত, তার উপর এই যে যেটা ও ডাস্ট করলো ওই ডাস্টটাকে রেখে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ তো ভায়োলেট কালারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে। এবার ওখানে কি দিচ্ছে দেখো, সেই গ্লিসারল, যেটা গ্লিসারলটা এবার দেবে ওর মধ্যে, ঠিক আছে। দেখো গ্লিসারলটা দিচ্ছে এবার, এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। হ্যাঁ, এই দেখো ধোঁয়া ওরা শুরু হয়ে গেছে, হিট জেনারেট হচ্ছে, হিট রিলিজ হচ্ছে, দেখো বিশাল পরিমাণে হিট রিলিজ হচ্ছে, দেখো আগুনই লেগে গেল এমন অবস্থা, দেখো কি অবস্থা, বুঝলে তাহলে এক্সোথার্মিক রিয়াকশন কত ভয়ঙ্কর। যে রিয়াকশন করছিল সে পালিয়ে গেছে কোথায়, এই যে আবার এসছে, ঠিক আছে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে তোমার এক্সোথার্মিক রিয়াকশন। দেখলে তো পুরো হিট বেরিয়ে ধোঁয়া বেরিয়ে আগুন জ্বলে গেল, তাহলে বোঝা গেল এন্ডোথার্মিক আর এক্সোথার্মিক রিয়াকশন, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি দেখবো, অন দ্য বেসিস অফ কেমিক্যাল কম্পোজিশন। কেমিক্যাল কম্পোজিশনের বেসিসে আমরা যদি ভাগ করি তাহলে পিওর সাবস্টেন্স, ঠিক আছে। পিওর সাবস্টেন্স দু রকমের হয়, একটা হচ্ছে এলিমেন্ট আর একটা হচ্ছে তোমার কম্পাউন্ড, ঠিক আছে। এলিমেন্ট আবার দু রকমের হয়, একটা হচ্ছে মনো অ্যাটমিক আর একটা কি পলি অ্যাটমিক। মনো অ্যাটমিক কোনটা, ধরো যখন তুমি সিঙ্গেল কোনো একটা অ্যাটম নিয়ে কথা বলছো তখন সেটা মনো অ্যাটমিক, যেমন এই যে বলছে গোল্ড হতে পারে, কপার হতে পারে, ঠিক আছে। এরা কি, এরা হচ্ছে তোমার মনো অ্যাটমিক, বোঝা গেল। আর পলি অ্যাটমিক কখন, যখন ধরো একটা এইচ আর একটা এইচের সাথে H2 তৈরি করলো, এটা কি, এটা হচ্ছে পলি অ্যাটমিক, ঠিক আছে। তেমন কি ফসফরাস, চারটে ফসফরাস মিলে কি P4 তৈরি করছে, সেটা হচ্ছে একটা পলি অ্যাটমিক। আর কি হচ্ছে সালফার, 8টা সালফার মিলে S8 তৈরি করছে, এটা পলি অ্যাটমিক। তাহলে বুঝবে কি করে, সিঙ্গেল ভাবে থাকলে সেটা হচ্ছে মনো অ্যাটমিক, আর যখন দুই বা তার বেশি একসঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটা পলি অ্যাটমিক, ঠিক আছে। কম্পাউন্ড কি, কম্পাউন্ড যখন ধরো এখানে কি হচ্ছিল, এখানে সেম ইউনিট মানে হাইড্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, চারটে ফসফরাস যুক্ত হচ্ছে, সালফার যুক্ত হচ্ছে, সব একই জিনিস যুক্ত হচ্ছিল। এখানে কি হচ্ছে, ডিফারেন্ট এলিমেন্ট যুক্ত হচ্ছে। দেখো কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। এখানে কি হচ্ছে, গ্লুকোজ C6H12O6, ঠিক আছে। তাহলে কি কার্বন যুক্ত হচ্ছে, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, আলাদা আলাদা। তাহলে এটা একটা কম্পাউন্ড, হাইড্রোজেন সালফাইড H2S, তাহলে হাইড্রোজেনের সাথে সালফার যুক্ত হচ্ছে, ঠিক আছে। সোডিয়াম ক্লোরাইড Na একটা আলাদা জিনিস, ক্লোরিন একটা আলাদা জিনিস, দুটো মিক্সচার মানে দুটো যোগ হয়ে তৈরি করছে কি কম্পাউন্ড। তাহলে যখন দেখবে সেম জিনিস যুক্ত হচ্ছে তখন তাকে আমরা কি বলবো, এলিমেন্টের পলি অ্যাটমিক ইউনিট, ঠিক আছে। আর যখন ডিফারেন্ট জিনিস যুক্ত হচ্ছে তাকে আমরা কি বলবো, কম্পাউন্ড, বোঝা গেল। তাহলে এটা হচ্ছে কি, একটা আমরা পিওর সাবস্টেন্সকে কিভাবে ভাগ করি সেটা আমরা দেখলাম। এবার দেখো, এবার ওইটা দেখিয়েছে এলিমেন্ট কম্পাউন্ড, ঠিক আছে। এটা একটা তোমার জিনিস দেখিয়েছে, এবার এটা খুলে দেবে, ঠিক আছে। এই ভালভ আছে এর মধ্যে, ভালভটা খুলে দিল, ভালভটা খুলে দিলে দেখো এটা ঢুকে গেল, এটা এলিমেন্ট, এটা হচ্ছে কি কম্পাউন্ড। এখানে কি আছে দেখো, পুরোটাই কম্পাউন্ড। এখানে কি আছে দেখো, দেখো এটা বলছে যে এলিমেন্ট এই এ ভালভের মধ্যে কি আছে, এটা এলিমেন্ট, এটা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে। বির মধ্যে দেখো কি আছে, টু ডিফারেন্ট এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে। ধরো এটা H2, এটা হচ্ছে O2, ঠিক আছে। সির মধ্যে কি আছে দেখো, সবই কম্পাউন্ড, ঠিক আছে, পুরোটাই হচ্ছে পিওর কম্পাউন্ড। আর এখানে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে তোমার মিক্সচার অফ এলিমেন্ট, মানে যে এলিমেন্ট আছে দুটো সেম জিনিস, আর কম্পাউন্ডও আছে। এই যে এলিমেন্ট মানে সেম জিনিস বলেছিলাম, আর কম্পাউন্ড মানে কি দুটো ডিফারেন্ট জিনিস, ঠিক আছে। এটাই দেখিয়েছে একটা ভালভের মাধ্যমে, ঠিক আছে, পুরোটা দেখিয়েছে। এবার দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মিক্সচার, ঠিক আছে। মিক্সচার ক রকমের হয়, মিক্সচার হচ্ছে দু রকমের হয়, ঠিক আছে। একটা কি, একটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস মিক্সচার, একটা হচ্ছে তোমার হেটারোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার কখন হয়, ধরো তুমি জল নিয়েছো একটা গ্লাসে, ঠিক আছে, কাঁচের গ্লাসে জল নিয়েছো, জলের মধ্যে ধরো তুমি কি মেশাচ্ছ, লবণ মেশাচ্ছ বা চিনি মেশাচ্ছ, ঠিক আছে। খানিকক্ষণ তুমি একটা চামচ দিয়ে খানিকক্ষণ স্টার বা নাড়ানোর পর খানিকক্ষণ পর কি দেখবে তুমি, যে সেটা তার মধ্যে পুরোপুরি ডিজলভ হয়ে গেল, যেটা চিনি বা লবণের শরবত তৈরি হলো। তুমি কি খানিকক্ষণ পর সেখানে দেখতে পাবে যে তার তলায় লবণ বা চিনির কণাগুলো ঘোরাফেরা করছে, বা তুমি খানিকক্ষণ পর একটা জায়গায় রেখে দেওয়ার পর চিনি বা জল দুটো সেপারেট হয়ে নিচে চিনিকে দেখতে পাবে না। তাহলে সেই ধরনের রিয়াকশন যেখানে পুরোপুরি দুটো মিশে গেল তাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার হোমোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। আর হেটারোজিনিয়াস হচ্ছে পুরো উল্টো, যেমন তুমি বালি নিয়েছো ধরো, ঠিক আছে, বালি নিয়ে তুমি জলের মধ্যে একটা চামচ দিয়ে গোলাচ্ছ, কি হচ্ছে, খানিকক্ষণ নাড়ানোর পর কি হবে, তুমি রেখে দিলে একটা জায়গায়, দেখবে বালিটা নিচে এইভাবে থিতিয়ে পড়বে, আর উপরে কি হচ্ছে, ক্লিয়ার যে জলটা সেটা থাকবে। এই ধরনের রিয়াকশনকে আমরা কি বলবো, হেটারোজিনিয়াস রিয়াকশন। তাহলে কি হচ্ছে, হোমোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে তুমি খানিকক্ষণ পর রেখে দিলেও সেই জিনিসটাকে তুমি আলাদাভাবে দেখতে পাবে না, জল আর চিনি দুটো একইভাবে মিশে যাচ্ছে। কিন্তু
কিন্তু হেটারোজিনিয়াস মিক্সচারের ক্ষেত্রে কি হবে, তুমি যদি সেটাকে রেখে দাও খানিকক্ষণ, ঠিক আছে, খানিকক্ষণ পর কি হবে, দুটো জিনিস মানে তোমার যে সলিউট আর সলভেন্ট দুটো আলাদা আলাদা জিনিস ছিল, ঠিক আছে, সেটাকে তুমি আলাদাভাবে দেখতে পাবে। এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলে থাকি তোমার এই ধরনের মিক্সচারকে কি বলবো, হেটারোজিনিয়াস মিক্সচার, ঠিক আছে। আর একসঙ্গে হয়ে গেলে হোমোজিনিয়াস, ঠিক আছে। তাহলে মিক্সচার দু রকমের আমরা দেখে নিলাম। এবার দেখো, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এলিমেন্টের ক্লাসিফিকেশন, ঠিক আছে। দেখো তিন রকমের হয়, একটা হচ্ছে মেটাল, একটা হচ্ছে নন মেটাল, একটা হচ্ছে মেটালয়েড, ঠিক আছে। মেটাল কারা, মেটাল হচ্ছে ধাতু, যারা পিরিয়ডিক টেবিলের বাঁ দিকে থাকে তারা কারা, তারা হচ্ছে তোমার মেটালস। নন মেটালস কারা, যারা পিরিয়ডিক টেবিলের ডান দিকে থাকে তারা হচ্ছে নন মেটালস। আর মেটালয়েড যারা দুজনের মাঝখানে দুজনকে আলাদা করে মেটাল এবং নন মেটালকে, তারা হচ্ছে তোমার মেটালয়েড। মেটালের আলাদা ধর্ম থাকে, নন মেটালের আলাদা ধর্ম, আর মেটালয়েড বা ধাতু কল্প যারা, তাদের মধ্যে বোথ মেটাল এবং নন মেটালের দুজনের ধর্ম বর্তমান থাকে। যেমন এক্সাম্পল কি, গোল্ড, কপার, সিলভার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে তোমার মেটাল, দেখবে এরা পিরিয়ডিক টেবিলে বাঁ দিকে থাকে। নন মেটাল কারা, একবারে ডান দিকে থাকে, ঠিক আছে, কারণ নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, ক্লোরিন, নিয়ন এরা। আর মেটালয়েড কি মিডিলে থাকে, এরা হচ্ছে কি বোরন, সিলিকন, আর্সেনিক, অ্যান্টিমনি এগুলো, ঠিক আছে। দেখো পিরিয়ডিক টেবিলের মাধ্যমে আমরা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবো। দেখো এই যে নীল যারা দেখতে পাচ্ছ না, নীল এরা হচ্ছে মেটাল, তাহলে কোন দিকে থাকছে, দেখো এরা পুরো পিরিয়ডিক টেবিলে বাঁ দিকে থাকছে, ঠিক আছে। এরা কারা, এই হলুদ পোর্শনটা, এরা হচ্ছে নন মেটাল, ঠিক আছে, এরা হচ্ছে নন মেটাল। এরা কোন দিকে থাকছে, পিরিয়ডিক টেবিলের পুরো ডান দিকে থাকছে। আর মেটাল আর নন মেটালকে ভাগ করে দেয়, এই যে বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, ঠিক আছে, এরা হচ্ছে তোমার মেটালয়েড বা ধাতু কল্প, বোঝা গেল। তাহলে এদিকটা পুরোটা হচ্ছে মেটাল, ওদিকটা নন মেটাল, এটা হচ্ছে মেটালয়েড। আর এই যে হাইড্রোজেন, যাকে আমরা দুষ্টু মৌল বলে থাকি, ঠিক আছে, ওকে কোথাও রাখার বিজ্ঞানীরা সুযোগ পায়নি, ওই জন্য ওকে প্রথমে রেখেছে, ঠিক আছে। ওই জন্য কেবলমাত্র হাইড্রোজেনকে আমরা নন মেটাল, কিন্তু হাইড্রোজেনকে প্রথমে মেটালের সাথে রাখা হয়, ঠিক আছে। তাহলে আমরা পুরো ক্লাসিফিকেশন দেখে নিলাম যে এলিমেন্টের মেটাল, মেটালয়েড আর হচ্ছে নন মেটাল। এবার দেখো, এবার আমরা কি দেখবো, এর প্রপার্টি হিসাবে আমরা আলাদা কিভাবে করব, মানে তুমি একটা জিনিসকে দেখে কি করে বুঝবে যে সে মেটাল না নন মেটাল। সবসময় তো তোমার কাছে পিরিয়ডিক টেবিল থাকবে না, আর তোমার কাছে ধরো একটা গোল্ড রেখে দিল, একটা ক্লোরিন রেখে দিল, তুমি কখন বলবে যে এটা গোল্ড মানে এটা মেটাল আর ক্লোরিন মানে হচ্ছে নন মেটাল, সেটা আমরা দেখবো। দেখো প্রথমে কি বলছে, মেটাল সবসময় সলিড হয়, ঠিক আছে, মেটাল মানে সেই জিনিসটা সলিড হবে। এবার এর একটা এক্সেপ্ট আছে, সেটা হচ্ছে এক্সেপশনটা কি, মার্কারি। আর এটাই পরীক্ষার কোশ্চেন আছে যে এমন একটা মেটালের নাম বলো যেটা হচ্ছে তোমার নর্মাল অবস্থায় আমরা সেটাকে সলিড ভাবে দেখতে পাই না, লিকুইড, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে তোমার মার্কারি, বুঝলে না। তাহলে এটা হচ্ছে কি, মেটালের সবসময় সলিড হবে, এক্সেপ্ট হচ্ছে তোমার মার্কারি, যেটা হচ্ছে লিকুইড অবস্থায় থাকে। নন মেটাল কি হচ্ছে, নন মেটাল মে বি সলিড, লিকুইড বা গ্যাস। মানে নন মেটাল তোমার সলিডও হতে পারে, লিকুইডও হতে পারে বা গ্যাসও হতে পারে, তিনটাই হতে পারে, ঠিক আছে। মেটালস আর হার্ড, মানে মেটালস কি হয়, সবসময় হার্ড হয়। এরও এক্সেপশন আছে, এক্সেপশনকে সোডিয়াম, পটাশিয়াম। কারণ কি, সোডিয়াম আর পটাশিয়াম দেখবে পরীক্ষায় প্রশ্ন আসে যে এমন মেটালের নাম বলো যাদেরকে আমরা কি চাকু দিয়ে কাটতে পারি, তাই তো। তাহলে চাকু দিয়ে কাটতে পারছি মানে অতটাও হার্ড না, সেমি হার্ড টাইপের, তাহলে তাকে আমরা কি বলি, সেটা হচ্ছে তোমার সোডিয়াম আর পটাশিয়াম। এদেরকে কি আমরা চাকু দিয়ে কাটতে পারি, তাই এরা হচ্ছে অনেকটা রাবার, দেখেছো রাবার টাইপের হয়ে থাকে, ঠিক আছে। তাহলে কি, মেটালস আর হার্ড। নন মেটালস কি বলছে, নন মেটালস হুইচ আর সলিডস আর ব্রিটেল, মানে যারা নন মেটালের মধ্যে সলিড পায় তারা হচ্ছে ব্রিটেল, মানে ভঙ্গুর টাইপের, মানে কি বিস্কুট টাইপের। মানে বিস্কুট কি হচ্ছে, তুমি যদি বিস্কুটের মধ্যে মানে চাপ দাও তাহলে সেটা ভেঙে যায়, ওরকম এরাও তাই, এটা হচ্ছে ভঙ্গুর। আর কি, ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট। ডায়মন্ড মানে কি, কার্বনের একটা রূপভেদ, ঠিক আছে, কার্বনের একটা রূপভেদ হচ্ছে ডায়মন্ড, যেরকম গ্রাফাইট হয়, ঠিক আছে, সেরকম ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ডেস্ট। তাহলে তোমাকে যদি বলে এমন নন মেটাল যেটা সব থেকে হার্ডেস্ট কি, সেটা হচ্ছে তোমার ডায়মন্ড, বোঝা গেল। আর কি, মেটালস হ্যাভ মেটালিক লাস্টার, ঠিক আছে। মেটালিক লাস্টার মানে কি, ওই যে তোমাকে বলেছিলাম যে মেটাল যখন থাকে, মেটালের যে তোমার সারফেস থাকে, মেটালের উপরে যে সারফেস, সেটা হচ্ছে অনেকটা শাইনি টাইপের, ঠিক আছে, শাইনি মানে চকচক করে। তুমি যদি তার মধ্যে কোনো আলো ফেলো তাহলে সেটা রিফ্লেক্ট করবে, তাকে বলা হয় মেটালিক লাস্টার, ঠিক আছে। নন মেটাল ডু নট হ্যাভ লাস্টার, সাম হ্যাভ এ ডাল লাস্টার, মানে তাদের মধ্যে লাস্টার ওই চকচকে ভাবটা দেখা যায় না, কিন্তু কিছু জনের মধ্যে ডাল লাস্টার, মানে হালকা পরিমাণে তোমার লাস্টার থাকলেও থাকতে পারে, ঠিক আছে। আর কি হচ্ছে, মেটাল হ্যাভ হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট। কারণ কি, মেটালসরা ম্যাক্সিমাম থাকে হচ্ছে সলিড, আর দেখবে সলিডের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট সবসময় বেশি হয়, ঠিক আছে। কিন্তু নন মেটাল কি হচ্ছে, নন মেটালসের লো মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট সবসময় কম হয়। কারণ কি, তারা ম্যাক্সিমাম তোমার মানে সলিড হলেও ব্রিটেল অবস্থায় থাকে, আর ম্যাক্সিমাম লিকুইড বা গ্যাস অবস্থায় থাকে, ঠিক আছে। যেমন তুমি দেখবে 1 নম্বর একদম শেষে 18 নম্বর, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাস যারা, তারা কি ম্যাক্সিমাম গ্যাস, তাহলে গ্যাস হতে পারে। তার আগে যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এরা ম্যাক্সিমাম কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার লিকুইড হতে পারে, ঠিক আছে। এই জন্য এদের কি হচ্ছে, লো মেল্টিং পয়েন্ট। সলিডের ক্ষেত্রে সবসময় হয় তোমার হাই মেল্টিং পয়েন্ট এবং হাই বয়েলিং পয়েন্ট, ঠিক আছে।
দেখো মেটালস আর মেলিয়েবল। মেলিয়েবল মানে কি? মেলিয়েবল মানে হচ্ছে ধরো তোমার কাছে এমন জিনিস আছে যেটাকে তুমি বাড়ি মেরে সেটাকে পিটিয়ে মানে পিটিয়ে বাড়ি মেরে সেটাকে তুমি একটা কি হচ্ছে একটা শীটের মতো তৈরি করতে পারছো, তাকে আমরা বলি হচ্ছে তোমার মেলিয়াবিলিটি। ঠিক আছে, যখন তুমি কোনো জিনিসকে মেরে পিটিয়ে তাকে একটা শীটের মতো জিনিসে পরিণত করতে পারো বা পেপারের মতো জিনিস তৈরি করতে পারো, তাকে বলা হয় তার মেলিয়াবিলিটি প্রপার্টি। ঠিক আছে, আর সেই জিনিসকে বলা হয় মেলিয়াবল। সেটা কি হয়? সেটা হচ্ছে তোমার মেটালের থেকে থাকে, কিন্তু নন মেটালের থাকে না। নন মেটাল হয় কি নট মেলিয়াবল, এরা মেলিয়াবল হয়ে থাকে না। আরেকটা জিনিস থাকে ডাক্টিলিটি। দুটো জিনিস, একটা মেলিয়াবিলিটি, একটা হচ্ছে ডাক্টিলিটি। মেলিয়াবিলিটি মানে একটা শীটের মতো তৈরি করতে পারে, আর ডাক্টিলিটি মানে তুমি তাকে পিটিয়ে তাকে একটা রিং এর মতো তৈরি করতে পারে, গোল রিং। ঠিক আছে, এদেরকে আমরা বলে থাকি তোমার ডাক্টিলিটি। যেমন তোমার গোল্ড, ঠিক আছে, গোল্ড, তারপরে সিলভার। ঠিক আছে, এদের ক্ষমতা কি? এদের সব থেকে ভালো হচ্ছে তোমার ডাক্টিলিটি প্রপার্টি, মানে এদেরকে কি তুমি পিটিয়ে একটা রিং বা গোল জিনিস তৈরি করতে পারো। ঠিক আছে, গোল মানে গোল ঠিক নয়, মানে থিন ওয়্যারে পরিণত করতে পারো, মানে হচ্ছে সরু তারে পরিণত করতে পারো, তারপরে তুমি যে কোনো আকৃতি দিতে পারো। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যখন থিন সিটে তৈরি করছো তাকে আমরা বলছি হচ্ছে মেলিয়াবিলিটি, আর যখন কোনো থিন ওয়্যারে পরিণত করছো, ঠিক আছে, তাকে আমরা বলে থাকি ডাক্টিলিটি। ঠিক আছে, আর কি বলছে? মেটালস আর গুড কন্ডাক্টার্স অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। সবাই জানো মেটালস কি হচ্ছে? হিট আর ইলেকট্রিসিটি হচ্ছে গুড কন্ডাক্টর। ঠিক আছে, কিন্তু নন মেটালস আর ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। মানে নন মেটাল হচ্ছে ইলেকট্রিসিটি এবং হিটের ভালো কন্ডাক্টার্স নয়, ব্যাড কন্ডাক্টার্স। ঠিক আছে, এর এক্সেপশন কি? এক্সেপশন হচ্ছে গ্রাফাইট, তোমরা সবাই পড়েছো। ঠিক আছে, এরই অপোজিট হচ্ছে তোমার দেখবে ডায়মন্ড। ডায়মন্ডের মধ্যে তোমার মানে হিট ইলেকট্রিসিটি ওরা মানে যেতে পারবে না, কিন্তু এখানে কি গ্রাফাইটের মধ্যে কিন্তু যায়। ঠিক আছে, আর কি হচ্ছে? মেটালস আর সোনোরাস। সোনোরাস মানে কি? যারা সাউন্ড প্রডিউস করে। যারা ধরো তুমি একটা মেটালের কোনো একটা জিনিস নিয়েছো, তার মধ্যে চামচ দিয়ে একটা বাড়ি মারছো, তাহলে একটা আওয়াজ হবে টং করে, তাহলে সেটাকে বলা হয় সোনোরাস প্রপার্টি। ঠিক আছে, মানে সাউন্ড তৈরি করতে পারবে। কিন্তু কি হয় নন মেটালের ক্ষেত্রে? নন মেটালের ক্ষেত্রে কোনো আওয়াজ হয় না। ঠিক আছে, এরা হচ্ছে কি সোনোরাস হয় না। তাহলে আমরা কি দেখলাম? আমরা হচ্ছে মেটাল আর নন মেটালের প্রপার্টি দেখলাম। তাহলে প্রশ্ন আসবে স্যার মেটাল নন মেটাল দেখলাম, তাহলে মেটালয়েড দেখলাম না কেন? এর পরের স্লাইডে আমরা মেটালয়েড দেখবো। ঠিক আছে, মেটালয়েডের ক্ষেত্রে কি দেখো? দে হ্যাভ প্রপার্টিজ অফ বোথ মেটাল অ্যান্ড নন মেটাল। যেটা বলেছিলাম যে ধাতুকল্প বা মেটালয়েডের মধ্যে কি হয়? এদের মধ্যে বোথ মানে মেটালেরও প্রপার্টি দেখা যায়, নন মেটালের প্রপার্টিও দেখা যায়। আর কি বলছে? মেটালয়েডস আর মোর ব্রিটেল দ্যান মেটালস, লেস ব্রিটেল দ্যান মোস্ট নন মেটালিক। মানে আমরা কি দেখেছিলাম? মেটালস আমাদের সলিড হয়ে থাকে, তাই তো? সলিড হয়েছিল। ধাতুকল্প বা মেটালয়েড কি হচ্ছে? ওদের থেকে কম সলিড হবে, কিন্তু যারা নন মেটাল তাদের থেকে বেশি সলিড হবে। বোঝা গেল? মিডিলে থাকবে তারা। ওইটাই বলেছে যে মেটালয়েডস আর মোর ব্রিটেল দ্যান মেটালস, মানে তাদের থেকে বেশি ব্রিটেল হবে, কিন্তু লেস ব্রিটেল কার থেকে হবে? নন মেটালের থেকে। ঠিক আছে, আর কি হচ্ছে? মেটালয়েডস আর সেমি কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ঠিক আছে, এরা যেমন ভালো কন্ডাক্টর, গুড কন্ডাক্টর ছিল, ওরা ব্যাড কন্ডাক্টর। এরা কি? এরা হচ্ছে সেমি কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। যেমন তোমরা পড়েছো সিলিকন। ঠিক আছে, সিলিকন, জার্মেনিয়াম, এদেরকে কি বলি? সেমি কন্ডাক্টর। ঠিক আছে, ওই জন্য বলছে সেমি কন্ডাক্টরস অফ ইলেকট্রিসিটি। আর কি বলছে? সাম মেটালয়েডস, ঠিক আছে, পোজেসেস মেটালিক লাস্টার। মানে যেমন আমরা দেখেছিলাম যে লাস্টার যেটা বললাম তোমার, মেটালসের উপরের যে মানে সারফেসটা সেটা চকচক করে, ঠিক আছে, তাকে আমরা কি বলি? লাস্টার। ওরকম তোমার মেটালয়েডের ক্ষেত্রে কি হয়? কিছু মেটালয়েড তোমার মেটালিক লাস্টার শো করে থাকে। ঠিক আছে, যার এর এক্সাম্পল কি? এ দেখো সিলিকন, জার্মেনিয়াম, বোরন, অ্যান্টিমনি। ঠিক আছে, এরা হচ্ছে তোমার মেটালয়েডসের এক্সাম্পল। তাহলে আমরা তিনটে জিনিস দেখলাম, একটা হচ্ছে তোমার মেটাল, একটা হচ্ছে নন মেটাল, আর একটা কি? আরেকটা হচ্ছে তোমার মেটালয়েড। বোঝা গেল? দেখো এবার WBCS এর কোশ্চেন এসছে, ডিসকাস করে নি। বলছে কি? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট। ঠিক আছে, এদের মধ্যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যান এলিমেন্ট, এদের মধ্যে এলিমেন্ট কে? টেবিল সল্ট, ওয়াটার, গ্রাফাইট না গ্লাস? টেবিল সল্ট কি আমাদের ঘরে থাকে? টেবিল সল্ট মানে আমরা কি বুঝি? NaCl, তাই তো? NaCl কে দেখে তোমার এলিমেন্ট মনে হচ্ছে না কম্পাউন্ড মনে হচ্ছে? দেখো কম্পাউন্ড লাগছে। ওয়াটার মানে কি? ওয়াটার মানে হচ্ছে H2O, তাই তো? ওয়াটার মানে H2O। গ্রাফাইট কি? গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা রূপভেদ। ঠিক আছে, তাহলে একে আমরা কি? কার্বন বলতে পারি। আর গ্লাস মানে কি? গ্লাস মানে আমরা, কেউ বলতে পারবে গ্লাস কি? গ্লাস মানে আমরা বলতে পারি SiO2, সিলিকন ডাইঅক্সাইড। এটাকে মেনলি গ্লাস বলা হয়, গ্লাসের কম্পোনেন্ট। ঠিক আছে, সিলিকন ডাইঅক্সাইড। তাহলে দেখো এদের মধ্যে কোনটাকে দেখে তোমার এলিমেন্ট লাগছে? এলিমেন্ট তোমায় লিখে দিয়েছি। দেখো এই জিনিসটাকে দেখে আমার এলিমেন্ট লাগছে, তোমাদেরও কি লাগছে? কারণ দেখো বাকিগুলো হচ্ছে অনেকটা কম্পাউন্ডের মতো, কারণ দুটো বিভিন্ন জিনিস যুক্ত হয়ে তৈরি হয়েছে, তাই তো? একমাত্র গ্রাফাইট হবে এটার অ্যান্সার। বোঝা গেল? তাহলে এইভাবে তুমি জিনিসটাকে আলাদা করতে পারবে। এবার কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ মেটাল, মানে এদের মধ্যে কে মেটাল নয়?
প্ল্যাটিনাম, মার্কারি, নিকেল না সিলিকন? দেখো সিলিকন একটু আগে পড়েছিলাম কোথায়, সিলিকন পড়েছিলাম হচ্ছে মেটালয়েডের মধ্যে, ঠিক আছে, এটাও মেটাল, প্ল্যাটিনাম পিটি লিখি আমরা, মার্কারি কি Hg, নিকেল Ni, সিলিকন Si, তাহলে কি সিলিকন, এ মেটাল নয়, এ কে মেটালয়েড, ঠিক আছে। দেখো দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান ওয়াজ, এটা ইতিহাসের প্রশ্ন নয়, সবাই ভাবছে ইতিহাসের প্রশ্ন, ইতিহাসের প্রশ্ন নয়, কেমিস্ট্রির কোশ্চেন। দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান ওয়াজ আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক না কপার? কে বলবে? আয়রন মানে হচ্ছে তোমার Fe, অ্যালুমিনিয়াম Al, জিঙ্ক Zn, কপার Cu। কি হবে? আয়রনের আগে মানুষ আগে মানে ডিসকভার করেছিল হচ্ছে কপার, ঠিক আছে, কপার এসছিল না যখন মানুষ কপারের জিনিসপত্র তৈরি করতো। ওয়ান অফ দ্য ব্রেক থ্রু অফ আচার্য PC রয়, প্রফুল্লচন্দ্র রয়, ওয়াজ টু সিনথেসাইজ দ্য ফলোয়িং কম্পাউন্ড, ঠিক আছে, HgCl2, HgO, Hg2Cl2, H2O4, ঠিক আছে। এটার অ্যান্সার হবে, আমি বলে দিচ্ছি, এটা অ্যান্সার হবে, ঠিক আছে। মার্কারি ক্লোরাইড বলা হয় এটাকে, Hg2Cl2, এটা মনে রাখবে, ঠিক আছে। কি বলছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং সেটস অফ এলিমেন্টস ওয়াজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ? মানে কি বলছে, মানে কোন কোন এলিমেন্ট, ঠিক আছে, প্রাইমারিলি রেসপন্সিবল মানে দায়ী ফর দ্য অরিজিন অফ লাইফ অন দ্য আর্থ, মানে যখন আর্থের মধ্যে অরিজিন অফ লাইফ হয়েছিল তখন কারা কারা কোন কোন এলিমেন্টগুলো রেসপন্সিবল ছিল? হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, কার্বন, হাইড্রোজেন, পটাশিয়াম। দেখো এগুলোকে তুমি এলিমেন্ট করে মানে বাদ দিয়ে কি করে করতে পারো, ঠিক আছে। সোডিয়াম, দেখো সোডিয়াম কখনোই প্রথমে হবে না, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন হলেও হতে পারে, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস, দেখো ক্যালসিয়াম, ফসফরাস এগুলো প্রথমে কখনোই হবে না, ঠিক আছে। কার্বন, হাইড্রোজেন, পটাশিয়াম, পটাশিয়াম কখনোই হবে না। এটার অ্যান্সার হবে কি কার্বন, হাইড্রোজেন আর নাইট্রোজেন। বোঝা গেল? কি বলছে দেখো, দ্য মোস্ট কমন এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স ইজ, দ্য মোস্ট কমন এলিমেন্ট ইন দ্য ইউনিভার্স ইজ, এটার অ্যান্সার হবে তোমার সিলিকন। Fe করে দিও না কেউ, ঠিক আছে, এটার অ্যান্সার হবে কি সিলিকন, ঠিক আছে। তাহলে কি কি কোশ্চেন এসেছিল আমরা দেখলাম। এবার আমরা কি দেখবো, যে ক্লাসিফিকেশন অফ কম্পাউন্ড, অর্গানিক আর ইনঅর্গানিক, অর্গানিক কারা আর ইনঅর্গানিক কারা, ঠিক আছে। দেখো অর্গানিক মানে আমরা যেটা জানি সাধারণত কি হয়, তাদের মধ্যে কার্বন থাকে, যাদের মধ্যে কার্বন থাকে তারা হচ্ছে অর্গানিক, আর যাদের মধ্যে কার্বন থাকে না তারা হচ্ছে ইনঅর্গানিক। এটা হচ্ছে বেসিক, সবাই জানে যেটা। তার মধ্যে কিছু কিছু একটু ডিফারেন্স হয়ে থাকে যেটা আমি পড়াবো, ঠিক আছে। তাই কি বলছে, অর্গানিক কম্পাউন্ডস কন্টেন্স কার্বন। এবার দেখো এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট, ইউজুয়ালি বন্ডেড টু হাইড্রোজেন, কার্বন তো থাকতেই হবে, তার সাথে কি কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকতে হবে, তবে আমরা তাকে কি বলবো অর্গানিক। যেমন কি হচ্ছে ডিএনএ, সুগার, মিথেন, ইথানল। তারপরে তোমার দেখবে বিভিন্ন অর্গানিক অ্যাসিড হয়ে থাকে, যেমন কি যেমন তোমার অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে কি CH3COOH থাকে, ঠিক আছে, এরকম। এবার দেখো ইনঅর্গানিক কম্পাউন্ড ইউজুয়ালি ডোন্ট কন্টেন কার্বন, ঠিক আছে। ইনঅর্গানিক কারা, যাদের মধ্যে কার্বন থাকে না, যেমন টেবিল সল্ট KNaCl, তার মধ্যে কার্বন নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, HCl এর মধ্যে কার্বন আছে নেই, ঠিক আছে। কোয়ার্টজ, কার্বন ডাইঅক্সাইড। এবার মনে প্রশ্ন আসবে স্যার কার্বন ডাইঅক্সাইডে তো কার্বন আছে, ওই যে বললাম একটু আগে যে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকতে হবে, কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ড থাকতে হবে, তবে আমরা তাকে কি বলবো অর্গানিক বলবো। কার্বন ডাইঅক্সাইডে কি হয়, কার্বনের সাথে কার্বন আছে, অক্সিজেনের বন্ড আছে, তাই তো, কার্বনের সাথে কার্বন আছে, অক্সিজেনের বন্ড আছে, তাহলে আমরা তো একে বলতে পারবো না অর্গানিক। বোঝা গেল? তাহলে কি বলছে, ইনঅর্গানিক কার্বন কম্পাউন্ডস ইনক্লুড কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড সাম কার্বনেটস, সায়ানাইডস অ্যান্ড কার্বাইডস, ঠিক আছে। এটাকে আমরা কি বলি ইনঅর্গানিক কম্পাউন্ড, ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি দেখবো আমরা, কার্বন থাকতে হবে প্রথম কন্ডিশন, তারপরে যদি দেখি কোনো জিনিসের মধ্যে কার্বন চলে এসছে তখন আমরা কি দেখবো, যে কার্বন হাইড্রোজেন বন্ড আছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম, অর্গানিক আর ইনঅর্গানিক। এবার দেখো, এবার আমরা কিছু কম্পাউন্ডের তোমার ইউজ দেখবো, ইউজ তাদের কেমিক্যাল ফর্মুলা, ঠিক আছে। প্রথমে আমরা সব থেকে ইজি ওয়াটার, ওয়াটারের কি হয়, ওয়াটারের H2O, ঠিক আছে, কিসের কাজে ব্যবহার করা হয়, ফর ড্রিঙ্কিং অ্যাজ এ সলভেন্ট, ইউনিভার্সাল সলভেন্ট বলা হয় জলকে, ঠিক আছে। এ দেখো এটা হচ্ছে টেবিল সল্ট NaCl, সবাই দেখেছো, সবার বাড়িতে আছে, সবাই খায় প্রত্যেকদিন, ঠিক আছে। কি
কি বলছে এসেনশিয়াল কম্পোনেন্ট অফ আওয়ার ডেইলি ডায়েট, মানে আমাদের ডেইলি ডায়েটের এসেনশিয়াল কম্পোনেন্ট। আর কি হচ্ছে প্রিজারভেটিভ ফর মিট অ্যান্ড ফিশ, মানে যখন আমরা মানে রেখে দিই কোনো জিনিস তখন আমরা প্রিজারভেশনের জন্য তোমার NaCl কে ব্যবহার করে থাকি। ঠিক আছে, মেন তোমার মনে রাখবে হচ্ছে এর ফর্মুলা, ঠিক আছে, বলবে টেবিল সল্টের ফর্মুলা, ঠিক আছে, NaCl, আর বলবে যে কি কাজে লাগে ইউজ, ঠিক আছে, মেনলি ফর্মুলাটাই আসল। ঠিক আছে, দেখো সুগার, সুগার মানে কি চিনি, এটা মনে রাখবে, হ্যাঁ, C12H22O11, C12H22O11, ঠিক আছে। গ্লুকোজের কি জানো, গ্লুকোজ হচ্ছে C6H12O6, আর এটা হচ্ছে সুগার। ঠিক আছে, কোথায় কাজে লাগে, প্রিপারেশন অফ সুইট টফিস অ্যান্ড ফ্রুট জুস। ঠিক আছে, কি কাজে, সুইট তৈরি করতে, টফি তৈরি করতে, আর ফ্রুট জুস, যে কোনো মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতে আমরা সুগারকে ব্যবহার করে থাকি। এবার দেখো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বেকিং সোডা। বেকিং সোডা ফর্মুলা কি, NaHCO3, এটার নাম কি জানো, এটার নাম লেখা নেই, এটার নাম মনে রাখবে অবশ্যই, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, আরেকটা নাম হয় সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলা হয়। ঠিক আছে, মনে রাখবে যে এখানে বাই আর এখানে বেকিং, এই বিবি দিয়ে মনে রাখবে। ঠিক আছে, কারণ আরেকটা আছে ওয়াশিং সোডা, ওটার সাথে তোমরা একসঙ্গে গুলিয়ে ফেলতে পারো। ঠিক আছে, তাই বেকিং সোডা মানে কি মনে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। ঠিক আছে, এটা মনে রাখবে NaHCO3, মানে এটা যে কতবার পরীক্ষায় এসছে বলে বোঝানো যাবে না। কি কাজে লাগে দেখো, ফায়ার এক্সটিংগুইশার। ফায়ার এক্সটিংগুইশার দেখেছো লাল কালারের থাকে, উপরে তোমার ইয়ে করলে তোমার বেরোয়, সেটা হচ্ছে, ঠিক আছে, ওর মধ্যে H2SO4 থাকে। ঠিক আছে, H2SO4 আর তোমার NaHCO3 থাকে, বুঝলে, যার মধ্যে তোমার রিয়াকশন করে কি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে আমরা কি করি, আগুন নেভাই। ঠিক আছে, ফায়ার এক্সটিংগুইশার। প্রিপারেশন অফ বেকিং পাউডার। ঠিক আছে, বেকিং পাউডার আমরা যেটা খাওয়ার কাজে ব্যবহার করি, বেকিং পাউডার। আর কি হচ্ছে প্রিপারেশন অফ কেকস অ্যান্ড ব্রেড, দেখবে কেক আর ব্রেডের যে ফুলে যায়, ওই ফোলানোর জন্য কি ব্যবহার করা হয়, বেকিং সোডা ব্যবহার করা হয়। বোঝা গেল, মেন হচ্ছে জিনিস মনে রাখবে ফর্মুলাটা কি নাম। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে ওয়াশিং সোডা, এটাকে নাম কি জানো, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। এটার নাম হচ্ছে তোমার সোডিয়াম কার্বনেট। বোঝা গেল, ওটা সোডিয়াম বাইকার্বনেট ছিল, এটা সোডিয়াম কার্বনেট। একে কি বলি, ওয়াশিং সোডা। কতবার যে পরীক্ষায় এসছে মনে রাখবে, ওয়াশিং সোডা ফর্মুলা মনে রাখবে Na2CO3। কোথায় কাজে লাগে, অ্যাজ ক্লিনিং এজেন্ট ইন সোপ অ্যান্ড সফেনিং অফ হার্ড ওয়াটার। জল দু রকম হয়, বুঝলে তো, একটা কি জল, একটা হচ্ছে তোমার খড়ো জল, একটা হচ্ছে মৃদু জল, সবাই পড়েছো, হার্ড ওয়াটার, আর একটা কি সফট ওয়াটার। এটা হচ্ছে তোমার হার্ড ওয়াটার, বুঝতে গেল, এটা হচ্ছে তোমার হার্ড ওয়াটার, সফট করতে ব্যবহার করা হয়। সাবানও দু রকমের জানো তো, একটা হচ্ছে শক্ত সাবান যেটা আমরা কাপড় কেচে, একটা হচ্ছে নরম সাবান যেটা গায়ে মাখি। ঠিক আছে, KOHটা আমরা মিলি গায়ে মাখি, বুঝলে তো, পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর NaOH যেটা সোডিয়াম হাইড্রোক্সাইড, সেটাকে আমরা কি কাপড় কাচার কাজে বা যে কোনো জিনিস ধোয়ার কাজে ব্যবহার করে থাকি। দেখো খুব ইম্পর্টেন্ট, ব্লিচিং পাউডার ফর্মুলা মনে রাখবে CaClO হোল টুয়াইস। ঠিক আছে, ব্লিচিং পাউডার সবাই দেখেছো। ঠিক আছে, অ্যাজ ব্লিচিং এজেন্ট, ডিসইনফেক্ট্যান্ট অ্যান্ড স্টেরিলাইজেশন অফ ড্রিঙ্কিং ওয়াটার। দেখবে খাওয়ার জল, ঠিক আছে, খাওয়ার জলের তোমার পরিশ্রুত করতে তোমার ব্যবহার করা হয়। বোঝা গেল, ব্লিচিং পাউডার ফর্মুলাটা মনে রাখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আর চোখে তো সবাই দেখেইছো ব্লিচিং পাউডার। ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে কুইক লাইম। কুইক লাইম মানে কি, এটা হচ্ছে তোমার ক্যালসিয়াম অক্সাইড। বোঝা গেল, বাংলায় আমরা কি বলি একে, পোড়া চুন। বাংলায় কি বলি, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড। কোথায় কাজে লাগে, ম্যানুফ্যাকচার অফ সিমেন্ট অ্যান্ড গ্লাস। বোঝা গেল, একটা রিয়াকশন দেখিয়েছিলাম তোমার, কুইক লাইম থেকে স্লেক লাইম, প্রচন্ড হিট তৈরি হচ্ছিল, এক্সোথার্মিক রিয়াকশন। বোঝা গেছে, এটাই সেই কুইক লাইম, CaO। এটা ভাই, ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। বোঝা গেল, এটাকে কি বলি আমরা, এটাকে বলি স্লেক লাইম, মানে কলিচুন। পানের মধ্যে খাই দেখেছো, পানের মধ্যে দিয়ে, ওইটা হচ্ছে এইটা, জিপ পুড়ে যায় অনেকে। হোয়াইট ওয়াশিং অফ ওয়ালস, ঠিক আছে, রঙের কাজেও ব্যবহার করা হয়।
স্লেক লাইম মনে রাখবে। তাহলে কি দেখলাম তোমার, পোড়া চুন সিএও কুইক লাইম, আর কলি চুন স্লেক লাইম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো মনে রাখবে। এবার দেখো লাইমস্টোন, ঠিক আছে, এটার নাম কি ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট, একে কি বলি লাইমস্টোন। প্রিপারেশন অফ চক, এই যে চক স্লেটের পেন্সিল এগুলো দেখো তো, এগুলো তৈরি করতে ব্যবহার করা হয় ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, লাইমস্টোন খুব ইম্পর্টেন্ট মনে রাখবে, লাইমস্টোন ক্যালসিয়াম কার্বনেট CaCO3। ঠিক আছে, এই দেখো সব থেকে ইম্পর্টেন্ট ব্লু ভিট্রিয়ল, গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, এগুলো ব্লু ভিট্রিয়ল কি হচ্ছে CuSO4 কপার সালফেট ডট 5H2O। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট মনে রাখবে ফর্মুলা, কপার সালফেট CuSO4 ডট 5H2O, CuSO4 ডট 5H2O। দেখতে কি নীল কালারের হয় কপার সালফেট, সেটার নাম হচ্ছে ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, কি কাজে লাগে, ইউজড ইন ইনসেকটিসাইড। ঠিক আছে, এই ইনসেক্টকে মারার জন্য ইনসেকটিসাইড, অ্যান্ড জার্মিসাইড জার্মসকে মারার জন্য, ইন ইলেকট্রোলাইটস ফর ব্যাটারিজ, ব্যাটারি ইলেকট্রোলাইট হিসাবে ব্যবহার করা হয়। বোঝা গেল, ফর্মুলাটা মনে রাখবে CuSO4 ডট ডট কি ডট 5H2O। ঠিক আছে, CuSO4 ডট 5H2O ব্লু ভিট্রিয়ল। ঠিক আছে, দেখে রাখো CuSO4 ডট 5H2O। গ্রিন ভিট্রিয়ল দেখো FeSO4 ডট 7H2O, এখানে কি হচ্ছে 7H2O। তাহলে মনে রাখবে কোনটা 2H2O, কোনটা 5H2O, কোনটা 7H2O। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল, এটা গ্রিন কালারের দেখতে। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল কি কাজে লাগে, প্রিভেন্ট অ্যান্ড ট্রিট আয়রন ক্লোরোসিস অফ ভাইন, fruit trees, berries, ornamental plants, and as a treatment against moss on the lawn। মানে এত কিছু মনে রাখার দরকার নেই, সেই অনেকটা ইনসেকটিসাইডের মতোই লাগছে। ঠিক আছে, তোমার মনে রাখবে গ্রিন ভিট্রিয়ল FeSO4 ডট 7H2O, আর ওখানে কি ছিল ব্লু ভিট্রিয়ল CuSO4 ডট 5H2O। বোঝা গেল, এই দেখো এটা হচ্ছে তোমার বোম, বিভিন্ন রকম যে তোমার মানে কি বলবো যেসব জিনিস বোম বা গান পাউডার এইসব তৈরি করতে ব্যবহার করে, সল্ট পিটার KNO3। ঠিক আছে, সল্ট পিটার KNO3 মনে রাখবে, হ্যাঁ পরীক্ষায় আছে সল্ট পিটার KNO3। কি বলছে, কমন ফুড প্রিজারভেটিভ অ্যান্ড অ্যাডিটিভ। ঠিক আছে, ফার্টিলাইজার অ্যান্ড অক্সিডাইজার ফর ফায়ার ওয়ার্কস অ্যান্ড রকেটস, ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ইনগ্রেডিয়েন্টস ইন গান পাউডার। বিভিন্ন গান পাউডার, বোম, ঠিক আছে, এইসব জিনিস তৈরি করতে তোমার সল্ট পিটারকে ব্যবহার করা হয়। সংকেত মনে রাখবে KNO3, পটাশিয়াম নাইট্রেট, KNO3 পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, দেখো এটা খুব ভালো পরীক্ষায় আছে, অয়েল অফ ভিট্রিয়াল। অয়েল অফ ভিট্রিয়াল কি, ঠিক আছে, এটা মনে হয় যতদূর WBP ওয়্যারলেস অপারেটরে এসেছিল অয়েল অফ ভিট্রিয়াল এই কোশ্চেনটা। ঠিক আছে, অয়েল অফ ভিট্রিয়াল কি, অনেকে HNO3 করে এসছে, HNO3 হবে না কিন্তু। ঠিক আছে, H2SO4 মনে রাখবে, অয়েল অফ ভিট্রিয়াল H2SO4 কি কাজে লাগে, মেকিং ফার্টিলাইজার সার তৈরি করতে, ইউজ ফর মেকিং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ডাই স্টাফস। ঠিক আছে, বিভিন্ন ডাই তৈরি হয় না, ডাই মানে তোমার দেখবে জামা কাপড়ের যে রং ওটাকে বলা হয় ডাই থেকে তৈরি হয়, ওই ডাই স্টাফস। তাই কি মেকিং ফার্টিলাইজার ইউজ ফর মেকিং ফার্মাসিউটিক্যালস অ্যান্ড ডাই স্টাফস। ঠিক আছে, এটা কি হচ্ছে তোমার সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড। ঠিক আছে, একে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল H2SO4। ঠিক আছে, এই দেখো দুটো জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জিপসাম আর এর ভাই হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। ঠিক আছে, দুই ভাই মনে রাখবে, একটা হচ্ছে জিপসাম, একটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, দুই ভাই। জিপসাম কি, ক্যালসিয়াম সালফেট ডট 2H2O। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট ডট 2H2O মনে রাখবে, কোথায় ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে, কোথায় ক্যালসিয়াম সালফেট। ঠিক আছে, সব মনে রাখবে, ভুলে যাবে না। ক্যালসিয়াম সালফেট ডট 2H2O কোথায় কাজে লাগে, ম্যানুফ্যাকচার অফ ওয়ালবোর্ড, সিমেন্ট, প্লাস্টার অফ প্যারিস, এই যে ভাই একটু পরে পড়বো। ঠিক আছে, সয়েল কন্ডিশনিং, এ হার্ডেনিং রিটার্ডার ইন পোর্টল্যান্ড সিমেন্ট। ঠিক আছে, এইগুলোর উপাদানে তোমার ব্যবহার করা থাকে জিপসামকে। ঠিক আছে, জিপসাম মানে কি, খুব ইম্পর্টেন্ট, CSO4 ডট 2H2O। SSC স্টাফ সিলেকশনের পরীক্ষায় কোশ্চেন আছে, জিপসামের সংকেত। ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম সালফেট এরকম অপশনে থাকে। ঠিক আছে, এই 2H2 এর জায়গায় দিয়ে দেবে হয়তো 3H2O, 5H2O। ঠিক আছে, মনে রাখবে। এই দেখো ওর ভাই প্লাস্টার অফ প্যারিস, সেম ফর্মুলা, CSO4 শুধু 2 এর জায়গায় কত বেরিয়ে হচ্ছে হাফ। মনে রাখবে, আগেরটা ছিল 2H2O, এটা হচ্ছে তোমার হাফ H2O। একে কি বলবো, প্লাস্টার অফ প্যারিস। এই যে হাত ভেঙে গেলে, পা ভেঙে গেলে যেটা করে, এটা হচ্ছে তোমার প্লাস্টার অফ প্যারিস। বিভিন্ন রকম মূর্তি, ঠিক আছে, বিভিন্ন মোড়ে বা বিভিন্ন রকম দেখবে এইসব জিনিস এটা তৈরি হয় প্লাস্টার অফ প্যারিস দিয়ে। কি বলছে, বিল্ডিং মেটেরিয়াল দ্যাট ইজ ইউজড অ্যাজ এ প্রোটেক্টিভ কোটিং অন ওয়ালস অ্যান্ড সিলিংস, এগুলোর জন্য তোমার কি প্লাস্টার অফ প্যারিসকে ব্যবহার করা হয়। বোঝা গেল, ফর্মুলা একই, জিপসামের সঙ্গে সেম, শুধু জিপসামের ভাই ওটা 2 ছিল, এই হাফ। বোঝা গেল, এভাবে মনে রাখবে। এ দেখো মিউরিয়েট অফ পটাশ, এটা কি জানো, পটাশিয়াম KCl, পটাশিয়াম ক্লোরাইড। ঠিক আছে, KCl কি হয়, এই যে সার তৈরি হয় আমাদের,
সার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। পটাশ ফার্টিলাইজার, এই পটাশিয়াম জিনিসটা না তিনটে জিনিস হয়, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি, একটা হচ্ছে কে। এগুলো হচ্ছে মেনলি তোমার ফার্টিলাইজার বা সার তৈরি করার সময় এই তিনটে মেনলি গুণ থাকে, ঠিক আছে, এনপিকে। ঠিক আছে, কালারটা দেখে নাও, এরকম অরেঞ্জ কালারে হয়ে থাকে, পটাশ ফার্টিলাইজার। ঠিক আছে, মিউরিয়েট অফ পটাশ বলা হয়। NaCl সোডিয়াম ক্লোরাইড, আর এটা KCl। এই দেখো খুব ইম্পর্টেন্ট, ফিলোজাফার রুল কতবার যে পরীক্ষায় এসছে, দার্শনিকের রুল যাকে বলি আমরা বাংলায়। ঠিক আছে, ZnO জিঙ্ক অক্সাইড, পরীক্ষায় তুমি অপশন দেবে CaO ক্যালসিয়াম অক্সাইড, MgO ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড। ঠিক আছে, মনে রাখবে জিঙ্ক অক্সাইড, জিঙ্কের আমরা আগে দেখিনি জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, এরকম হোয়াইট কালারের দেখতে হয়। ঠিক আছে, কি বলছে, হোয়াইট পিগমেন্ট ইন পেন্টস ট্রিটিং স্কিন ডিজিজ, স্কিন ডিজিজে কাজে লাগে। মেটেরিয়ালস ইন সানস্ক্রিন, এটা হচ্ছে মেন, মানে দার্শনিকের রুল বা ফিলোজফার রুলকে কোথায় লাগে, এই যে সানস্ক্রিন আমরা যে মাখি তার মধ্যে মেন কম্পোনেন্ট হচ্ছে ফিলোজফার রুল বা জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, আর কি হচ্ছে, ইন রাবার ম্যানুফ্যাকচার অ্যান্ড ইন ফটোকপিং প্রোডাক্টস। ঠিক আছে, মেন মনে রাখবে যে স্কিন ডিজিজ বা স্কিনের বিভিন্ন জিনিস, মানে তোমার লোশন টাইপের বা সানস্ক্রিন, এগুলোতে তোমার কি ব্যবহার করা হয়, ফিলোজফার রুল। ঠিক আছে, জিঙ্ক অক্সাইড যাকে বলি। এবার দেখো এখানে একটা আমি চার্ট করে দিয়েছি সবকিছু। ঠিক আছে, এটা মেনলি মনে রাখবে। দেখো প্রথম থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা পড়োনি, ড্রাই আইস, পরীক্ষা অনেকবার কিন্তু কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট। ড্রাই আইস কি, সলিড কার্বন ডাইঅক্সাইড CO2। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা তোমার ড্রাই আইস। স্লেক লাইম তো আমি পড়েছিলাম, কলিচুন যাকে বলি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হোল টুয়াইস, মনে আছে তো, স্লেক লাইম। আর এর ভাইকে ছিল, এর দাদাকে ছিল পোড়াচুন। ঠিক আছে, কুইক লাইম। ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, এটা পড়েছি, CaOCl2। ঠিক আছে, নসাডার, ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ঠিক আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড এর নাম কি মনে রাখবে, নসাডার। ঠিক আছে, কস্টিক সোডা, এটা জানো সবাই, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। ঠিক আছে, বেস NaOH, তাকে আমরা কি বলি, কস্টিক সোডা, মনে রাখবে। হ্যাঁ, কস্টিক সোডাকে NaOH। রক সল্ট, রক সল্ট মানে সোডিয়াম ক্লোরাইড NaCl, যেখানে আমরা খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি, তার আরেক নাম কি, রক সল্ট। কস্টিক পটাশ KOH, একটু আগে কি দেখলাম, কস্টিক সোডা NaOH, আর একে কস্টিক পটাশ KOH। ঠিক আছে, পটাশ অ্যালাম, ঠিক আছে, পটাশ অ্যালাম K2SO4 Al2SO4 হোল থ্রাইস ডট 24H2। ঠিক আছে, মনে রাখবে, পটাশ অ্যালাম। ঠিক আছে, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4 Al2SO4 হোল থ্রাইস ডট 24H2। ঠিক আছে, এরপর কি, ইপসাম, খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ইপসাম সল্ট MgSO4.7H2, MgSO4.7H2, ইপসাম সল্ট। একে কি বলবো, ম্যাগনেসিয়াম সালফেট MgSO4.7H2। এই পুরো স্লাইডটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, কুইক লাইম, স্লেক লাইমের দাদা কুইক লাইম CaO ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, এটা পড়েছো সবাই, মনে থাকবে। প্লাস্টার অফ প্যারিস পড়েছো, ক্যালসিয়াম সালফেট .12H2O, জিপসামের ভাই। তারপরে কি, জিপসাম ক্যালসিয়াম সালফেট, একই ফর্মুলা CaSO4.2H2O শুধু। ঠিক আছে, তারপরে কি, গ্রিন ভিট্রিয়ল। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল কি, ফেরাস সালফেট, এটা দেখেছো 7H2O ছিল, কপার সালফেটে কি 5টা H2O, এখানে কি হচ্ছে FeSO4.7H2O। ঠিক আছে, গ্রিন ভিট্রিয়ল। এবার কি, মোর সল্ট, মোর লবণ সবাই শুনেছো, মোর সল্ট, এটা দেখে রাখো। মোর সল্ট হচ্ছে তোমার অ্যামোনিয়াম ফেরাস সালফেট FeSO4 NH4 হোল টুয়াইস SO4.6H2O। ঠিক আছে, এটা কি হচ্ছে, এটা তোমার মোর সল্ট। ব্লু ভিট্রিয়ল পড়েছো সবাই, ব্লু ভিট্রিয়ল কি, কপার সালফেট নীল কালারের CaSO4.5H2O। এটা পড়োনি, হোয়াইট ভিট্রিয়ল, হোয়াইট ভিট্রিয়লটা জিঙ্ক সালফেট। ঠিক আছে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট কি হচ্ছে, ZnSO4.7H2O। তাহলে দেখো একটা জিনিস পড়লে মনে রাখবে, হোয়াইট ভিট্রিয়ল কি, জিঙ্ক সালফেট .7H2O, ব্লু ভিট্রিয়লে কি, কপার সালফেট, সবাই সালফেটের প্রোডাক্ট, হ্যাঁ, কপার সালফেট .5H2O। আরেকটা পড়েছিল কি, আরেকটা পড়েছিল গ্রিন ভিট্রিয়ল, ফেরাস সালফেট, এটাও FeSO4.7H2O। তাহলে একটা জিনিস মনে রাখবে, এই দুটোতে আছে তোমার 7H2O, আর কপার ব্লুটা ক্ষেত্রে তোমার থাকবে হচ্ছে 5H2O, বাকি সবাই সালফেটের। ঠিক আছে, একটা জিঙ্ক, একটা হচ্ছে কপার, একটা হচ্ছে ফেরাস। ঠিক আছে, মার্স গ্যাস, মার্স গ্যাস কাকে বলে, মিথেনকে বলে মার্স গ্যাস। ঠিক আছে, CH4 মার্স গ্যাস। ভিনিগার, ভিনিগারে কোন অ্যাসিড থাকে, ভিনিগারে অ্যাসিটিক অ্যাসিড থাকে CH3COOH, ভিনিগার, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যতগুলো পড়ালাম এমন কোনো পরীক্ষা নেই যে দেয়নি এগুলো, এটা থেকে মেনলি এই চ্যাপ্টারে কোশ্চেন আসবে। ঠিক আছে, পটাশ অ্যাশ, পটাশ অ্যাশ কাকে বলবো, পটাশিয়াম কার্বনেট K2CO3, সোডিয়াম কার্বনেট ছিল Na2CO3, এটা K2CO3। ঠিক আছে, হাইপো পড়েছো না, হাইপো সলিউশন কি, এটা হচ্ছে সেই হাইপো। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট কি, Na2H2O3.5H2O। ঠিক আছে, একে আমরা কি বলবো, হাইপো সলিউশন। বেকিং পাউডার, এই যে পড়লে বেকিং পাউডার তোমাদের পড়ালাম, সোডিয়াম বাইকার্বনেট।
সোডিয়াম বাইকার্বনেট NaHCO3। বেকিং পাউডার মানে বেকিং সোডা, ওর ভাই হচ্ছে কি ওয়াশিং সোডা, সোডিয়াম কার্বনেট Na2CO3.10H2O, ঠিক আছে, Na2CO3.10H2O মনে রাখবে। বেকিং সোডাতে NaHCO3 আর ওয়াশিং সোডাতে Na2CO3, H থাকবে না। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম নাম থেকে বোঝা যাচ্ছে ম্যাগনেসিয়াম মানে কি ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে, MgO। আর লাস্টে কি চক, এই যে চক মার্বেল যেটা পড়ছিলাম, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ঠিক আছে। তাহলে বোঝা গেল, এই স্লাইডটা হচ্ছে তোমরা মুখস্থ করে নেবে, এর থেকে মেনলি প্রশ্নটা আসবে তোমার, ঠিক আছে। বলো এবার WBCS এর কোশ্চেন, সবাই উত্তর দাও। ওয়াশিং সোডা এক্ষুনি পড়ালাম, ইজ দ্য কমন নেম ফর সোডিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড। বলো কে বলবে এটার অ্যান্সার? ওয়াশিং সোডা কি? ওয়াশিং সোডা মানে Na2CO3, যেটা অ্যান্সার কি সোডিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট কি পড়লাম? চক, তাই তো। সোডিয়াম বাইকার্বনেট কি? NaHCO3 বেকিং সোডা। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH কস্টিক সোডা। বোঝা গেল? তাহলে অ্যান্সার কি হবে? সোডিয়াম কার্বনেট, ওয়াশিং সোডা, Na2CO3.10H2O, ঠিক আছে, Na2CO3.10H2O। The compound used in safety matches is, ঠিক আছে, আরে দেশলাই কাঠি গো, দেশলাই কাঠি, দেশলাই বাক্স, ঠিক আছে। The compound used in safety matches is P4, PCl3, P2O5, P4S3। এটার অ্যান্সার হবে তোমার P4S3, ঠিক আছে। এখানে লিখেছি দেখো, the compound P4S3 is used in matches, ঠিক আছে। It reacts with oxygen to produce P4O10 and SO2। এই দেখো রিয়াকশনটা হচ্ছে P4S3, যেটা S মানে সলিড, অক্সিজেন গ্যাসের সঙ্গে বিক্রিয়ায় P4O10 এটাও সলিড, SO2 গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস তৈরি করছে। তাহলে মনে রাখবে দ্য কম্পাউন্ড ইউজড ইন সেফটি ম্যাচেস ইজ P4S3। বোঝা গেল? কি বলছে দেখো, ফরমেশন অফ স্টার্স, যে তারা দেখতে পাবো আকাশে, বিগিন ফ্রম দ্য ফলোয়িং টু গ্যাসেস, মানে কোন দুটো গ্যাসের মিশ্রণে তৈরি হচ্ছে তোমার স্টার? হাইড্রোজেন আর নাইট্রোজেন, নাইট্রোজেন আর অক্সিজেন, অক্সিজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন আর হিলিয়াম। দেখবে আমরা পড়েছি একটা জিনিস, সেটা হচ্ছে সূর্য, সূর্যের মধ্যে অনবরত কি হয়? নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়, ঠিক আছে, সংযোজন, যেটা নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন হয়, সেটা দেখবে হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে রিয়াকশন হয়, হিলিয়াম থেকে হাইড্রোজেন তৈরি হয়, ঠিক আছে। তো এর অ্যান্সার কি হবে? যে কোনো তারার মধ্যে আমরা কি দেখি? হাইড্রোজেন আর হিলিয়াম। বোঝা গেল? তাহলে আমাদের কোশ্চেন শেষ WBCS এর। আমরা চ্যাপ্টারটা দেখলাম এবং চ্যাপ্টার সম্বন্ধে যে কোনো কোশ্চেন এসেছিল সেগুলো আমরা দেখলাম। তাই আশা করছি সবাই বুঝতে পেরেছো ক্লাসটা, সবার ভালো লেগেছে, ঠিক আছে। দেখা হবে পরের ক্লাসে, ধন্যবাদ।